হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। টিপিআর একাডেমির পক্ষ থেকে আমরা আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্মৃতি বা মেমোরি। সেই সম্পর্কে আমরা আলোচনা করব। মেমোরি কি, মেমোরির পর্যায়গুলো কি রয়েছে, বা মেমোরির যে প্রকারভেদগুলো রয়েছে, মূলত এই বিষয়গুলোর উপরই আমার প্রধানত ফোকাস থাকবে। কারণ পরীক্ষায় বিভিন্ন সময় স্বল্প মেয়াদী স্মৃতি বা দীর্ঘমেয়াদী স্মৃতি, যেগুলো শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি আমরা বলি, এদের প্রকারভেদ থেকে বিভিন্ন সময় প্রশ্ন আসে। তাই আমাদের মূল লক্ষ্য থাকবে আজকের ক্লাসটাতে যে মেমোরির যে প্রকারভেদগুলো সেগুলোকে খুব ভালো করে বোঝা এবং পুরো টপিকটাকে খুব ভালো করে পরীক্ষার দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্ব দিয়ে বিষয়গুলোকে আলোচনা করা। এখানে যা কিছু লেখা দেখতে পাবেন তার প্রতিটা বিষয় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে আরো কিছু জিনিস আমি বলে দেবো, সেগুলো একটু নোট ডাউন করবেন, সেগুলো আপনাদের কাজে লাগবে। এবং শুধুমাত্র আমাদের এই ভিডিওটা নয়, আমাদের ভিডিও লেকচার, তার সঙ্গে আমাদের নোট যেগুলো রয়েছে, নোটস গুলো, মক টেস্ট এবং পিওআইকিউ, এই টোটালটা কমপ্লিট কিন্তু একটা প্যাকেজ। হ্যাঁ, সমস্ত কিছুটাকে আপনি যদি একবারে একসঙ্গে কমপ্লিট করে নেন, তাহলে পরে আপনার ক্ষেত্রে কোনো অসুবিধা থাকার হিসাব নেই। এখান থেকে প্রশ্ন এলে অন্তত আপনি করতে পারবেন। আজকের ক্লাসটাতে আমরা স্মৃতি নিয়ে আলোচনা করব, এবং পরের ক্লাসে এর উপরে কিছু এমসিকিউ আমি আলোচনা করবো আপনাদের সঙ্গে, গুরুত্বপূর্ণ এমসিকিউ, এবং সেগুলো কেন হচ্ছে কি হচ্ছে সেগুলো আলোচনা করবো। ওকে, তো চলুন আজকে সেশনটা শুরু করি। প্রথমে দেখুন, মেমোরি সম্পর্কে বা স্মৃতি সম্পর্কে যদি আমরা বলি, সরাসরি আমি কোনো সংজ্ঞায় ঢুকতে চাইছি না, কারণ সংজ্ঞায় ঢুকলে পরে বিষয়টা বোঝা জটিল হয়ে যায়। আমি একটুখানি যে মেমোরি যে প্রসেসটা, এটা যদি আপনি ভালো করে বুঝে নেন, তাহলে পরে আপনার কাছে বিষয় জিনিসটার ক্লিয়ারিটি চলে আসবে। প্রথমত যেটা বোঝা প্রয়োজন সেটা হচ্ছে যে স্মৃতি যেটাকে আমরা বলি, বা আমরা যেটাকে মেমোরি বলি, সেটা আসলে কি। দেখুন, প্রথমত এটা তো ঠিক যে স্মৃতি হলো একটা মানসিক প্রক্রিয়া, কিন্তু শুধু মানসিক প্রক্রিয়া বলে ছেড়ে দিলেই তো কাজ মিটে যায় না। যার মধ্যে আমরা কোনো তথ্য বা অভিজ্ঞতাকে আমরা আমাদের মস্তিষ্কে প্রবেশ করা, এবার সেটার তো একটা প্রসেস আছে নির্দিষ্ট। ফলে যখন আমরা বলবো যে মেমোরি আসলে কি, স্মৃতি আসলে কি, আমরা প্রথমে যে কোনো একটা জিনিস, ধরুন একটা কম্পিউটারে কোনো ইনফরমেশন আপনি দেন, আপনি লিখলেন যেটা, সেটা কম্পিউটার কি করে, প্রথমে তার নিজের ভাষায় সেটাকে কোড করে। অর্থাৎ আমাদের মস্তিষ্কও ঠিক সেইভাবে কাজ করে। যখন আপনি কোনো তথ্য সংগ্রহ করছেন বা গ্রহণ করেন, সেটা আমাদের মস্তিষ্কে প্রবেশ করে, কিন্তু শুরুতেই কিন্তু সেটা আমাদের স্মৃতিতে জমা হয়ে যায় না। প্রথমে যেটা হয় সেটা হচ্ছে, সেটা সংকেতায়ন বা যেটাকে এনকোডিং বলা হয়। অর্থাৎ তথ্যকে মস্তিষ্ক গ্রহণ করে। অর্থাৎ আমরা যে বিষয়টা দেখছি বা শুনছি বা পড়ছি, সেই বিষয়টা আমাদের মস্তিষ্ক তার মতো করে কোড করে, তাহলে পরে প্রথম কাজ যেটা করে সেটা করতে গিয়ে, সেটা হচ্ছে যে সংকেত যেগুলো রয়েছে সেগুলোকে মস্তিষ্ক এনকোড করছে। এবং এনকোড তো করলো, করার পরে দ্বিতীয় স্টেজে মস্তিষ্ক কি করে, যেগুলোকে এনকোড করলো, এটাকে এরপরে সেগুলো সে ধারণ করে, সেটাকে জমিয়ে রাখে, যেটাকে কি বলা হয়, স্টোরেজ বা সঞ্চয়। অর্থাৎ তথ্যকে মস্তিষ্কে ধরে রাখে। এবং যখন আমরা একটা জিনিসকে এনকোড করছি বা আমাদের মস্তিষ্ক করছে, তারপরে যখন সেটা আমরা স্টোর করছি, এবার করার প্রয়োজন কি, কম্পিউটারে আমরা ডেটা কেন, কোনো ডেটাকে আমরা স্টোর করি, তার কারণ পরবর্তী সময় আমাদের প্রয়োজন মতো যখন আমরা সেখানে সেই ইনফরমেশন ইনপুট করি, তখন কিন্তু সেই কম্পিউটার তার মেমোরি থেকে সেই পার্টিকুলার জিনিসটাকে খুঁজে নিয়ে এসে আমাদের সামনে দিয়ে দেয়। আমাদের মস্তিষ্কের ক্ষেত্রেও তাই, যে আমরা জিনিসকে একটা সংকেত, যেটা সংকেতায়ন করলাম, সংকেতায়নের পরে আমরা সেটাকে সঞ্চয় করছি, স্টোর করছি, মস্তিষ্ক ধরে রাখছে। এবং এরপরে যখন আমাদের প্রয়োজন হয়, যখন প্রয়োজন সেই সময় আমরা তথ্যগুলোকে আবার ব্যবহার করার জন্য যখন রিকল করি, বা আমরা সেই জিনিসগুলোকে মনে করার চেষ্টা করি, অর্থাৎ আমরা সেই জিনিসগুলোকে পুনরুদ্ধার করি, বা রিট্রাইভাল যেটাকে বলা হয়, অর্থাৎ প্রয়োজনে সেই তথ্য আবারও ব্যবহার করা। অর্থাৎ তাহলে পরে একটা স্মৃতি কিভাবে কাজ করে দেখছি, মানসিক যে প্রক্রিয়াটা, প্রথমে যে জিনিস সেটা সংকেত গ্রহণ করা, করে তার নিজের ভাষায় তৈরি করে নেওয়া। দ্বিতীয় বিষয় হচ্ছে সেটাকে সঞ্চয় করে, এবং তৃতীয় যখন প্রয়োজন হয় আমাদের, তখন প্রয়োজন মতো সেগুলোকে আবার ব্যবহার করা যায়। অর্থাৎ পুনরায় সেই তথ্যটিকে আমাদের মানসপটে আমরা ফিরিয়ে নিয়ে আসি এবং ব্যবহার করি। এবং শেষ যে প্রক্রিয়াটা সেটাকে আমরা কি বলি, রিট্রাইভ বলি বা পুনরুদ্ধার বলি। তাহলে এই হচ্ছে পুরো বিষয় মেমোরি, যে সংকেত
সঞ্চয় এবং আমাদের পুনরুদ্ধার, এই তিনটেই হচ্ছে কিন্তু স্মৃতি বা প্রথম ধাপ। আমরা তো যা দেখি যা শুনি সমস্ত কিছুটাই কি আমাদের স্মৃতিতে থেকে যায়? যায় না তো। আমাদের বহু জিনিস রয়েছে যেগুলো আমরা ভুলে যাই, তাই না? অর্থাৎ যখন কোনো সঞ্চিত হওয়ার পরে তথ্য সেটা পুনরুদ্ধার না করা যায়, অর্থাৎ কোনো তথ্য সঞ্চিত হওয়ার পরেও সেটা পুনরুদ্ধার না করা গেলে সেটাকে কি বলা হয়? বিস্মৃতি বলা হয় বা ফরগেটিং বলা হয়। এটাও মাথায় রাখবেন, এটাও ইম্পর্টেন্ট। তারপরে আশা করি এটুকু পরিষ্কার হলো যে এর থেকে আমরা সহজ সংজ্ঞা পেয়ে যাব যে যে কোনো তথ্য যা প্রথমে গ্রহণ করছে মস্তিষ্ক, এনকোড করছে বা সংকেতায়ন করছে, তারপর মস্তিষ্ক জমিয়ে রেখে দিচ্ছে, স্টোর করছে এবং প্রয়োজন মতো পুনরায় ব্যবহার করে বা ফিরে পাচ্ছে, অর্থাৎ রিট্রাইভ করছে, তাকেই মেমোরি বলে। যদি আপনি কোনো তথ্য স্টোর করার পর তা পুনরায় ফিরে পেতে চান বা মনে করতে চান কিন্তু পারছেন না, সেটাকে কি বলে? ফরগেটিং বলে বা বিস্মৃতি বলে। বোঝা গেল? তাহলে আমাদের মেমোরি বিষয়টা কি সেটা আমরা খুব সহজে এখান থেকে বুঝতে পারলাম। অর্থাৎ মেমোরিতে কি করা হয়? সহজভাবে মনে রাখা, প্রথমে মস্তিষ্ক এনকোড করছে, তারপরে স্টোর করছে, তারপরে প্রয়োজনে ব্যবহার করছে। ওকে, বোঝা গেল? তাহলে পরে খুব সহজ একটা উদাহরণ আমি দিলে পরে বিষয়টা আপনাদের অনেকেই বলে যে স্যার বিষয়টা ক্লিয়ার করে বলুন। আমি আরো একটা বিষয় ক্লিয়ার করে দিই। ধরুন যে একটা লাইব্রেরিতে আপনি দেখবেন যে একজন লাইব্রেরিয়ান থাকে, সেখানে একটা নতুন বই এলো, তখন বইটা এলে পরেই নিয়ে গিয়ে কিন্তু রেখে দেওয়া হয় না তার জায়গায়। বইটা আসার পরে তার নাম, বিষয়, হ্যাঁ, লেখকের নাম এগুলো নথিভুক্ত করা হয় এবং তারপর সেটাকে বাকি স্টেপ গুলো করা হয়। এই যে শুরুতেই যে লাইব্রেরিয়ান আছে তিনি এগুলোকে যে তার নাম, বিষয় বা লেখকের নাম সেইগুলোকে লিখছেন, নাম্বারিং করছেন, সেই বিষয়টাকে এনকোডিং করা। এবার কি করেন তিনি? তিনি এর পরের কাজটা করেন, এরপর লাইব্রেরিয়ান নির্দিষ্ট থাকে যেখানে ওই বইটা পার্টিকুলার ওই জিনিসটা রাখার প্রয়োজন সেখানে নিয়ে গিয়ে তিনি রাখেন। কারণ হচ্ছে যেখানে সেখানে ফেলে রাখলে খুঁজে পাবে না পরবর্তী সময়, তাই না? তো স্বাভাবিকভাবে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, তিনি নির্দিষ্ট সেলফে সেটাকে রেখে দেন, অর্থাৎ স্টোর করছেন সেই নির্দিষ্ট জায়গায়। এবং আমাদের মস্তিষ্কও কিন্তু এভাবেই চলে। কেন স্টোরটা করলেন ঠিকঠাক জায়গায় এবং এনকোডটা করলেন? কারণ হচ্ছে পরবর্তীতে আমি বা আপনি গিয়ে যদি সেই বইটা চাই তাহলে পরে যেন তাকে হাতড়ে বেড়াতে না হয়, সরাসরি সেখান থেকে বইটা এনে আপনার হাতে ধরিয়ে দিতে পারে। আমাদের মস্তিষ্কও ঠিক এইভাবেই কাজ করে। জিনিসগুলোকে তারা সংগ্রহ প্রথমে কোড করে নেয়, তারপরে সেটাকে স্টোর করে নেয় এবং পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী সেটা আমাদের প্রয়োজনের খাতিরে সেটা আমরা আবার পুনরায় মনে করতে পারি। যদি ভাবি যে কোনো জিনিসকে দেখলে পরে বা কোনো জিনিসকে শুনলে পরে বা কোনো জিনিসকে পড়লে পরে প্রথমেই স্মৃতিতে চলে যায় এরকম ব্যাপার না। মস্তিষ্কের একটা ভাষা আছে, সেই ভাষায় মস্তিষ্ক সেটাকে কোড করে। অর্থাৎ এই তিনটে তাহলে যে স্টেজ আমি বললাম, এই তিনটে স্টেজ কিন্তু ভালো করে একটু মনে রাখবে। বোঝা গেল তাহলে পরে এই জায়গাটুকু আশা করি। এবার দেখুন, সবকিছুর তো একটা পদ্ধতিগত অধ্যয়ন হয়, মেমোরি বা স্মৃতি, তারও তো পদ্ধতিগত অধ্যয়ন ছিল। কে করেছিলেন বা কারা করেছিলেন? এ ধরনের কোশ্চেন আমরা দেখি বিভিন্ন সময় পরীক্ষায় আসে। ফলে আমাদের সেটাও জানতে হবে, সেই বিষয়গুলো জানা প্রয়োজন আমাদের। আমরা যদি দেখি তাহলে পরে প্রথমত যেটা দেখতে পাবো, আমরা যদি কথা বলি যে প্রথম পদ্ধতিগত বা সুশৃঙ্খল ভাবে যে আমাদের সিস্টেমেটিক স্টাডি যেটা মেমোরি সম্পর্কে সেটা করেছিলেন হচ্ছে যিনি, তার নাম হচ্ছে হারমান এবিংহাউস। কি নাম তার? হারমান এবিংহাউস। তিনি প্রথম স্মৃতির সুশৃঙ্খল বৈজ্ঞানিক অধ্যয়ন করেন। ফলে এই নামটা খুব গুরুত্বপূর্ণ। কত সালে করেছিলেন? 1865 সালে তিনি এই কাজটা করেছিলেন। তিনি একজন জার্মান মনোবিজ্ঞানী ছিলেন, হ্যাঁ, এবং মাথায় রাখবেন 1885 থেকে কাজটা করেছিলেন। ফলে প্রথম তাহলে পরে স্মৃতির পদ্ধতিগত অধ্যয়ন যিনি করেছিলেন, বিজ্ঞানসম্মত সুশৃঙ্খল অধ্যয়ন যিনি করেছিলেন, তার নাম হচ্ছে হারমান এবিংহাউস। বোঝা গেল? এই নামটা কিন্তু বারবার জিজ্ঞেস করে। আরো একটা প্রশ্ন এখান থেকে আসে, সেটা হচ্ছে যে তিনি এই যে হারমান এবিংহাউস তিনি যে করেছিলেন এই পরীক্ষাটা, সেখানে তিনি আরেকটা জিনিস দিয়েছিলেন, সেটা হচ্ছে ফরগেটিং কার্ভ। জিজ্ঞেস করা হয় ফরগেটিং কার্ভের যে ডিজাইন সেটা কে দিয়েছিলেন? সেটা দিয়েছিলেন হচ্ছে হারমান এবিংহাউস। তাহলে পরে এই জায়গাটা গুরুত্বপূর্ণ।
এটা মনে রাখবেন। এরপরে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বার্টলেট। এই বার্টলেট 1932 সালে, হ্যাঁ 1932 সালে আমাদের যে মেমোরি বা স্মৃতি তার একটা সংজ্ঞা দিয়েছিলেন। প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তিনি কি বলেছিলেন যে মেমোরি কোনো প্যাসিভ বিষয় নয় বা নিষ্ক্রিয় বিষয় নয়, বরং এটা রিকনস্ট্রাকটিভ বা পুনর্গঠনমূলক, এবং এটি একটি প্রসেস বা সক্রিয় প্রক্রিয়া। এখানে দেখছেন আপনারা লেখা রয়েছে যে স্মৃতি নিষ্ক্রিয় নয়, তাহলে পরে এটি একটি সক্রিয় এবং গঠনমূলক প্রক্রিয়া। এটা কে বলেছিলেন? বার্টলেট বলেছিলেন 1932-এ। এটা দেখ যে স্মৃতি সম্পর্কে কে এই মন্তব্য করেছিল। তারপরে দ্বিতীয় নাম যেটা গেল, বার্টলেট গুরুত্বপূর্ণ। থার্ড আর একটা নাম এখানে গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সেটা হচ্ছে আমরা টুলভিং বলি বা টালভিং বলি। তিনি কি করেছিলেন? তিনি স্মৃতিকে যে আমাদের স্মৃতি রয়েছে সেটাকে দুটো ভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে ঘটনা স্মৃতি আর একটা হচ্ছে অর্থ স্মৃতি। ঘটনা স্মৃতি যেটাকে আমরা এপিসোডিক মেমোরি বলে, এবং আরেকটা হচ্ছে আমাদের অর্থ স্মৃতি। এই দুটো ভাগে ভাগ করেছিলেন। কত সালে করেছিলেন? 1972 সালে। এটা আমরা পরবর্তীতে ভাগগুলো যখন পড়বো, অবশ্যই পড়বো, বিস্তারিত এগুলো সম্পর্কে জানবো, তখন আমরা এগুলো সম্পর্কে দেখতে পাবো। কিন্তু আপাতত এইটুকু জিনিস আমাদের জানা প্রয়োজন, আমরা জেনে নিই। আরেকটা নাম আসবে, সেটা হচ্ছে উইলিয়াম। উইলিয়াম কি করেছিলেন? তিনি এই যে স্বল্প মেয়াদী স্মৃতি, যেটা আমাদের শর্ট টার্ম মেমোরি, সেটাকে তিনি মুখ্য, এবং দীর্ঘমেয়াদী স্মৃতি যেটা তাকে গৌণ স্মৃতি হিসাবে শ্রেণীবিন্যাস করেন। তাহলে পরে আমাদের স্বল্প মেয়াদী স্মৃতিকে মুখ্য স্মৃতি এবং দীর্ঘমেয়াদী স্মৃতিকে গৌণ স্মৃতি হিসাবে কে শ্রেণীবিন্যাস করেছিলেন? করেছিলেন হচ্ছে উইলিয়ামস। কত সালে করেছিলেন? 1980 সালে। এই বিষয়গুলো একটুখানি আপনারা মাথায় রাখবেন, কারণ হচ্ছে এখান থেকে প্রশ্ন কিন্তু বারবার করা হয়। ওকে, এটুকু গেল। তাহলে পরে গুরুত্বপূর্ণ যে মনোবিজ্ঞানী রয়েছেন আমাদের স্মৃতির সঙ্গে যুক্ত, তাদের সম্পর্কে ধারণা। ওকে, এরপরে দেখুন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মেমোরির যে প্রকারভেদ সেটা নিয়ে, স্মৃতির যে প্রকারভেদ, হ্যাঁ পূর্ণ যে শ্রেণী বিভাগ সেটা আমরা আলোচনা করব। কারণ হচ্ছে আমরা শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি এগুলো জানি, কিন্তু এগুলো যদি আমাদের পার্থক্য বুঝতে হয় কি জিনিস, তাহলে সবার আগে ক্লাসিফিকেশন প্রয়োজন, শ্রেণীবিন্যাস দেখা প্রয়োজন। তাহলে আমরা ভালোভাবে সেটাকে বুঝতে পারবো। ফলে আমি সেই জিনিসগুলোকেও একদম ধরে ধরে প্রত্যেকটাকে বোঝাবার চেষ্টা করবো আপনাদেরকে। দেখুন এবার মেমোরির তাহলে প্রকারভেদ কি? যে কোনো তথ্য আমাদের মস্তিষ্কে তিনটে ধাপে প্রবেশ করে, হ্যাঁ তিনটে ধাপ। কি? একটা ইন্দ্রিয়গত স্মৃতি, একটা হচ্ছে স্বল্পমেয়াদী স্মৃতি, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী স্মৃতি। অর্থাৎ যখন আমাদের মস্তিষ্কে কোনো কিছু ঢুকছে, তখন সেটা তিনটে ধাপে ঢুকছে। বোঝা গেল? একটা ইন্দ্রিয়গত স্মৃতি, একটা হচ্ছে স্বল্পমেয়াদী স্মৃতি, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী স্মৃতি। অর্থাৎ প্রথমেই সেটা আমাদের স্মৃতিতে সবকিছু যে থেকে যাচ্ছে এরকম বিষয় তো নয়। কিছু জিনিস সামান্য থাকে, কিছু জিনিস দীর্ঘ সময় থাকে, কিছু জিনিস একেবারে থাকে না, তাই না? ফলে আমরা যে কোনো তথ্য প্রথমে কি করি, আমাদের সেন্সরি মেমোরি, যেটা সেন্সরি মেমোরি বা সংবেদী স্মৃতি যেটাকে আমরা বলি, হ্যাঁ এটা আসলে আমাদের কি, আমাদের ইন্দ্রিয়ের সাথে যুক্ত। হ্যাঁ এই যে ইন্দ্রিয়গত স্মৃতি সেটার সঙ্গে যুক্ত। আমাদের সেন্সরি মেমোরি বা সংবেদনশীলতা দিয়ে আমরা বুঝতে পারি যে বিষয়গুলোকে, সেগুলোকেই আমরা ইন্দ্রিয়গত স্মৃতি বলি। ইন্দ্রিয় মানে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে। যেমন ধরুন যে কোনো তথ্য আমাদের সবার আগে কি হয়, আমাদের ইন্দ্রিয়গত স্মৃতিতে আসে, যেমনটা আমি বলছিলাম ইন্দ্রিয়গত স্মৃতিতে আসে। এবং এই যে ইন্দ্রিয়গত স্মৃতি যেটা, সেটা কিন্তু খুব স্বল্পস্থায়ী হয়, অত্যন্ত স্বল্পস্থায়ী হয়। এটা 5 সেকেন্ড বা কয়েক সেকেন্ড পর্যন্ত হয়তো এটা স্থায়িত্ব হয়, এবং এটারও শ্রেণী বিভাগ আছে। আমরা সেই জিনিসগুলোকেও একটু দেখবো। যে ধরুন একটা হচ্ছে দৃষ্টিমূলক স্মৃতি, যেটা একটা হচ্ছে শ্রবণমূলক স্মৃতি, আর একটা হচ্ছে স্পর্শমূলক স্মৃতি। দৃষ্টিমূলক স্মৃতি যেটা আমরা ভিজুয়াল বা দৃশ্যমান, অর্থাৎ দেখে মনে রাখা, সেরকম চোখ দিয়ে দেখার মাধ্যমে যেগুলো আমাদের প্রাপ্ত হয় সেগুলোকে কি বলি আমরা? আমরা দৃষ্টিমূলক স্মৃতি বলি। এরপরে আসে শ্রবণমূলক বা ইকোহিক বা অডিটরি মেমোরি, যেটা আমাদের আমরা কান দিয়ে শোনার মাধ্যমে, অর্থাৎ আমরা যখন কান দিয়ে শুনি যা শুনে মনে রাখা। আর একটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের থার্ড, যেটা স্পর্শমূলক স্মৃতি, যেটাকে আমরা হ্যাপটিক বা ট্যাকটাইল মেমোরিও বলি। সময় প্রবলেমটা হয় আমাদের ইংলিশে দিয়ে দেয় হ্যাপটিক মেমোরি, তখন কিন্তু মাথায় রাখতে হবে হ্যাপটিক মেমোরি স্পর্শের মাধ্যমে। এটা আমাদেরকে তখন কিন্তু আনসার করতে হবে, জানতে হবে। অডিটরি মেমোরি, ইকোহিক মেমোরি যদি জিজ্ঞেস করে, কান দিয়ে শোনার সঙ্গে জড়িত এটা। আর আইকনিক মেমোরি যেটা, সেটা তো আমরা দেখছি যে চোখ দিয়ে আমরা দেখি, তার মধ্যে দিয়ে যে মেমোরি, সেই জিনিসগুলো আমাদের আইকনিক মেমোরির মধ্যে পড়ে। এবার দেখুন
সেন্সরি মেমোরি খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয়, এটা তো আমি আগেই বললাম। যদি একটা দুটো উদাহরণ দিয়ে ব্যাপারগুলো বুঝতে পারবেন, যে ধরুন বৃষ্টির ফোঁটা আপনার ত্বকে পড়লো, আপনার যে অনুভূতি সেটা আপনি কতক্ষণ মনে রাখতে পারেন? খুব সামান্য সময়, সঙ্গে সঙ্গেই ভুলে যান, তাই না? বা কোনো গাড়ির হর্নের শব্দ শুনুন, বা কুকুর ঘেউ ঘেউ করছে তার আওয়াজটা শুনুন, এগুলো বড়জোর আধা সেকেন্ড বা 1 সেকেন্ড স্থায়িত্ব হয়। মানে খুব বেশি সময় এগুলো কিন্তু আমাদের মেমোরিতে থাকে না, বুঝে গেল? ফলে এগুলো কয়েক মুহূর্তের জন্য মনে থাকে, তারপর আমরা সেগুলোকে ভুলে যাই। অর্থাৎ যেগুলো ইন্দ্রিয়গত স্মৃতি, যেগুলো সেগুলো কিন্তু সেন্সরি যেগুলো মেমোরি আমাদের, সেগুলো কিন্তু খুব সামান্য স্থায়িত্ব, আধা সেকেন্ড বা 1 সেকেন্ড পর্যন্ত। বোঝা গেল? তাহলে পরে এটা গেল আমাদের ইন্দ্রিয়গত স্মৃতি। তাহলে ইন্দ্রিয়গত স্মৃতি, তার যে বিভাগগুলো, কোনটাকে কি বলে, এই বিষয়গুলোকে মনে রাখবেন ভালো করে, সুন্দরভাবে। এবং তার সঙ্গে অবশ্যই ইংলিশ টার্মগুলোকে মনে রাখবেন, কারণ দিয়ে দেয় বাংলা কোশ্চেনের মধ্যে ইংলিশ টার্মগুলোকে প্রবেশ করিয়ে দেয়। হয়তো ইংলিশ টার্মগুলোর উচ্চারণও বাংলায় লিখে রাখবে, কিন্তু আপনাকে এখান থেকে কোশ্চেন করতে পারে। ফলে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। নেক্সট আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়ের একটা, সেটা হচ্ছে স্বল্প মেয়াদী স্মৃতি। আমরা জানি যে শর্ট টার্ম মেমোরি বলি না, দেখুন এই শর্ট টার্ম স্বল্প মেয়াদী স্মৃতি যেটা, এটাকে ওয়ার্কিং মেমোরি বলা হয়, মাথায় রাখবেন। এটার স্থায়িত্ব মোটামুটি ওই 30 সেকেন্ড বা তার কম হয়। যদি আমাদের যে ইন্দ্রিয়গত স্মৃতি, কোনো তথ্যের দিকে আমরা মনোযোগ দিই যদি, সেটা কিন্তু তা স্বল্প মেয়াদী স্মৃতিতে চলে যাবে। ধরুন বৃষ্টির ফোঁটার কথাই আমি বলছিলাম, অনেক সময় দেখবেন বৃষ্টির ফোঁটা জোরে যখন পড়ে বা খুব জলটা খুব ঠান্ডা হয়, আমাদের গায়ের মধ্যে লাগলে পরে কিন্তু সূচবেদার মতো একটা পরিস্থিতি তৈরি হয়। সেই জিনিসটা কিন্তু আমাদের বেশ কিছুক্ষণ মনে থাকে, যে অনুভূতিটা কেমন ছিল, তাই না? সেটাই হচ্ছে আমাদের যে ইন্দ্রিয়গত স্মৃতি, যখন মনোযোগ দেওয়া হয়। কারণ হচ্ছে আমাদের গায়ে যেহেতু তীক্ষ্ণ বিচ্ছিল, তাই আমরা মনোযোগ দিয়েছি, ফলে সেটা স্বল্প মেয়াদী স্মৃতিতে চলে গেছে। এবং এটাকে কার্যকরী স্মৃতি বলা হয়, যেমনটা আমি বললাম যে কার্যকরী স্মৃতি কাকে বলা হয় যদি জিজ্ঞেস করে, স্বল্প মেয়াদী স্মৃতিকে, শর্ট টার্ম মেমোরিকে। আমি আগেও বলে এসেছি, উইলিয়াম এই স্বল্প মেয়াদী স্মৃতিকে বলেছেন হচ্ছে প্রাইমারি মেমোরি। এখন উদাহরণ দিলে পরে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে। এই যে স্বল্প মেয়াদী, যে দেখুন এখানে একটা উদাহরণ লেখা রয়েছে, যে ডায়েরি দেখে কারো ফোন নাম্বার আমরা ডায়াল করলাম, তখন কি হয় আমাদের মনে থাকে তো। আহ ধরুন কেউ একটা নাম্বার বলছে মুখে, বা আমরা ডায়েরি দেখে করছি একটা একটা করে নাম্বার, সেই সময় যখন টাইপ করছি তখন কিন্তু নাম্বারগুলো আমাদের মনে থাকছে, কিন্তু ফোন করা হয়ে গেলে পরে নাম্বারটা আমরা ভুলে যাই, তাই না? ফোন রাখার পরে নাম্বারটা ভুলে যাচ্ছি। অর্থাৎ এটাই হচ্ছে স্বল্প মেয়াদী আমাদের স্মৃতি, যে আমরা যখন দেখছি সেটাকে মনে রাখছি সামান্য সময় জন্য, তারপরে ভুলে যাচ্ছি। এবং এই যে স্বল্প মেয়াদী স্মৃতি, এখানে আর একটা জিনিস একটু মাথায় রাখবেন, যে স্বল্প মেয়াদী স্মৃতি যেটা রয়েছে, আহ সেটাকে সঙ্গে একটা বিষয় জড়িত, সেটা হচ্ছে চাঙ্কিং। চাঙ্কিং কি জিনিস? যে বড় বড় তথ্যকে ছোট ছোট ভাগে ভেঙে মনে রাখার পদ্ধতি, সেটাকে চাঙ্কিং বলা হয়। এটা যে আমাদের স্বল্প মেয়াদী স্মৃতি রয়েছে তার কার্যকারিতাকে বাড়ায়। বোঝা গেল? তাহলে পরে যদি চাঙ্কিং কিসের সঙ্গে জড়িত, শর্ট টার্ম মেমোরি বা ওয়ার্কিং মেমোরি বা স্বল্প মেয়াদী স্মৃতির সঙ্গে জড়িত, এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী স্মৃতি, বা যেটা লং টার্ম মেমোরি। দীর্ঘমেয়াদী স্মৃতি বা লং টার্ম মেমোরি যেটা, এটার আবার দুটো ভাগ আছে, হ্যাঁ, ভাগটা সম্পর্কে আমি আলোচনা করবো। এই দীর্ঘমেয়াদী স্মৃতি যেটা, সেটা হচ্ছে আমরা দেখুন কিসের মাধ্যমে আমাদের এই স্মৃতিগুলো, শর্ট টার্ম মেমোরি যেগুলো রয়েছে, সেগুলো কিসের মাধ্যমে আমাদের দীর্ঘমেয়াদী স্মৃতিতে পরিণত হয়। এটাও তো একটা বিষয়। যখন আমরা বারবার অনুশীলন করি এবং পুনরাবৃত্তি করি, রিহার্সাল করি, প্র্যাকটিস করি, তখন কিন্তু এই যে আমাদের স্বল্প মেয়াদী স্মৃতি যেগুলো রয়েছে, সেগুলো দীর্ঘমেয়াদী স্মৃতিতে পরিণত হয়। এবং এই দীর্ঘমেয়াদী স্মৃতির স্থায়িত্বকাল কিন্তু একদিন, মাস, বছর বা সারা জীবন পর্যন্ত হতে পারে। অর্থাৎ এর ধারণ ক্ষমতা সীমাহীন। কারণ হচ্ছে দেখুন আমাদের মাথায় এরকম মস্তিষ্কে বহু ইনফরমেশন রয়েছে, যেগুলো আমরা কম বেশি সারা জীবন মনে রাখি, এবং তার সংখ্যা অসংখ্য। অর্থাৎ এর ধারণ ক্ষমতা লিমিটেড, এর ধারণ ক্ষমতা সীমাহীন। এবং এই যে দীর্ঘমেয়াদী স্মৃতি, লং টার্ম মেমোরি যেটা রয়েছে, এটাকে উইলিয়াম কি বলেছেন? এটাকে সেকেন্ডারি মেমোরি বলেছিলেন উইলিয়াম। এটাও আগে বলেছি আমি। এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো ভালো করে কিন্তু একটু মনে রাখবেন, ঠিক আছে? এবার দেখো, তাহলে পরে এই যে আমাদের দীর্ঘমেয়াদী, যেটা আমি বলছিলাম যে দীর্ঘমেয়াদী স্মৃতির প্রকারভেদ রয়েছে, দুভাগে এটাকে ভাগ করা যায়। দুটো ভাগ কি? একটা হচ্ছে আমাদের
এক্সপ্লিসিট মেমোরি বা ডিক্লারেটিভ মেমোরি, আরেকটা হচ্ছে আমাদের, আচ্ছা আরেকটাই পরে যাচ্ছি, যেটা এক্সপ্লিসিট মেমোরি, সেটাকে আমরা কি বলি বাংলায়, ব্যক্ত বা সংজ্ঞান বা সুস্পষ্ট স্মৃতি। সজ্ঞান, ব্যক্ত বা সুস্পষ্ট স্মৃতি বলা হয় হচ্ছে আমাদের এক্সপ্লিসিট মেমোরিকে। এই এক্সপ্লিসিট মেমোরি কার ভাগ? এটা হচ্ছে আমাদের লং টার্ম যে মেমোরি তার ভাগ, দুটো ভাগের একটা ভাগ। আরেকটা ভাগ কি? আরেকটা ভাগ হচ্ছে ইমপ্লিসিট মেমোরি, অর্থাৎ অব্যক্ত বা অন্তর্নিহিত স্মৃতি যেটাকে বলা হয়। এই দুটো ভাগ হচ্ছে আমাদের যে লং টার্ম মেমোরি রয়েছে তার। এবার তাহলে পরে স্যার এক্সপ্লিসিট মেমোরি বা ডিক্লারেটিভ মেমোরি, যেটাকে বাংলায় ব্যক্ত বা সজ্ঞান বা সুস্পষ্ট স্মৃতি বলছি, সেটা কি জিনিস? দেখুন, এক্সপ্লিসিট স্মৃতি হচ্ছে, মেমোরি হচ্ছে যে যে স্মৃতি আমরা সচেতনভাবে এবং ইচ্ছাকৃতভাবে মনে করতে পারি। আমরা সচেতনভাবে ইচ্ছাকৃতভাবে যে জিনিসগুলো মনে করি, ধরুন একটা জিনিস পড়েছেন আপনি, সেই জিনিসটাকে মনে করার চেষ্টা করছেন, সেই জিনিসটা আপনার মাথায় চলে এলো, অর্থাৎ আমরা সচেতনভাবে এবং ইচ্ছাকৃতভাবে মনে করতে পারছি। একে বাচনিক স্মৃতি বা বর্ণনামূলক স্মৃতিও বলা হয়। এই যে আমাদের যে ব্যক্ত বা যে সজ্ঞান বা সুস্পষ্ট স্মৃতি যেটা রয়েছে, এটার এই নামগুলো একটু মনে রাখবেন, কারণ হচ্ছে নামগুলো জিজ্ঞেস করা। দেখুন, এই যে আমাদের যেটা এক্সপ্লিসিট মেমোরি রয়েছে, সেটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এপিসোডিক মেমোরি, আর একটা হচ্ছে সিম্যান্টিক মেমোরি, অর্থাৎ একটা হচ্ছে ঘটনা স্মৃতি আর একটা হচ্ছে অর্থ স্মৃতি। কি জিনিস স্যার? ঘটনা স্মৃতি যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে যেটা এপিসোডিক, অর্থাৎ আপনার জীবনের ব্যক্তিগত ঘটনা বা অভিজ্ঞতা। যদি এক্সাম্পল বলা যে আপনার প্রথম কলেজ যাওয়ার দিনের কথা, বা আপনার হয়তো 5 বছর বা 10 বছরের একটা জন্মদিন পালন করা হয়েছিল, সেই স্মৃতিটা, কোনো একটা ঘটনা আপনার জীবনের সঙ্গে জড়িত, সেই ধরনের যে স্মৃতিগুলো রয়েছে, সেই জিনিসগুলোকে, বা আমাদের বাল্যকালের বন্ধুদের কথা, এই বিষয়গুলো, অর্থাৎ নিজের জীবনের নির্দিষ্ট ঘটনা, অভিজ্ঞতা ও অনুভূতির স্মৃতি, সেগুলোকেই আমাদের বলা হয় হচ্ছে ঘটনা স্মৃতি। এবং এটা ইংলিশে দিয়ে দিতে পারে যে এপিসোডিক মেমোরি কাকে বলে। বোঝা গেল? আরেকটা তাহলে কি স্যার? আরেকটা হচ্ছে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সিম্যান্টিক মেমোরি, যেটা যেটা অর্থ স্মৃতি, অর্থাৎ শব্দ, অর্থ বা সাধারণ জ্ঞান, নিয়ম যেগুলো, অর্থাৎ অর্থগত বাচনিক স্মৃতিও বলে এটাকে। হ্যাঁ, এটার অর্থগত বা বাচনিক স্মৃতি কেন বলা হয়? কারণ হচ্ছে বিভিন্ন শব্দ, অর্থ বা কোনো সাধারণ যে জ্ঞান, আমাদের বিষয় সম্পর্কে নলেজ বা কোনো নিয়ম, সেগুলো সম্পর্কে যে স্মৃতি আমাদের, সেটাকেই বলা হয় হচ্ছে সিম্যান্টিক বা অর্থ স্মৃতি। অর্থাৎ পরিষ্কার এখানে লেখা রয়েছে যে শব্দ, তথ্য, সাধারণ জ্ঞানের স্মৃতি। যেমন ধরুন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা আমাদের হচ্ছে তথ্য কোনো একটা, তাই না? 2 বা 2 4 হয়, এই ধরনের, এই যে এই ধরনের জিনিসগুলো, এই ধরনের জিনিসের স্মৃতিগুলোকে আপনাকে বলা হয় যে সেমেন্টিক স্মৃতি। আপনাকে জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ, যে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কি ধরনের স্মৃতি? বা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে 2+2 4 হয়, এটা কি ধরনের স্মৃতির মধ্যে পড়ে। বোঝা গেল? এবং আমি এটা আরো আগেও বলেছি যে এপিসোডিক এবং সেমেন্টিক যে মেমোরি রয়েছে, তার ধারণা 1972 সালে কে দিয়েছিলেন? টুলভিং দিয়েছিলেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটাকে মাথায় রাখবেন আপনারা। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দ্বিতীয় বিষয়টা আমাদের, সেটা হচ্ছে আমাদের ইমপ্লিসিট যে মেমোরি বা অব্যক্ত বা অন্তর্নিহিত স্মৃতি যেটা রয়েছে সেটা। একে অব্যক্ত স্মৃতি কেন বলে? এটা হচ্ছে অবচেতন ভাবে কাজ করে। এই যে ইমপ্লিসিট স্মৃতি, যেটা অব্যক্ত স্মৃতি বা অন্তর্নিহিত স্মৃতি, সেটা না অবচেতন ভাবে কাজ করে, অর্থাৎ যে স্মৃতি সচেতন ভাবে মনে করতে হয় না, এটি স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করে। এতে আমাদের সচেতন যে মন, সেটা প্রয়োজন হয় না। আগেরটাই আমরা দেখেছি কিন্তু এক্সপ্লিসিট যেটা রয়েছে, সেখানে আমাদের সচেতন মনের প্রয়োজন হয়, কিন্তু ইমপ্লিসিট স্মৃতি, ইমপ্লিসিট মেমোরি যেটা, সেটাতে কিন্তু আমাদের সচেতন মনোযোগের দরকার হয় না। আমরা অভ্যাসবশত কাজ করে, যেমন ধরুন যদি এক্সাম্পল দিই আমি, যে সাইকেল চালানো বা সাঁতার কাটা, এগুলোর জন্য আমাদেরকে কি সেই মনে করতে হয়, সচেতন ভাবে মনে করতে হয়? করতে হয় না। আমরা কিন্তু অন্য মনে রয়েছি, সাইকেল চালিয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমাদের অভ্যাসবশত এই স্মৃতিগুলো তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এবার এই যে
আমাদের অব্যক্ত বা অন্তর্নিহিত, যেটাকে ইমপ্লিসিট স্মৃতি বলছি, এটার আবার কতগুলো ভাগ রয়েছে। একটা হচ্ছে প্রিমিং রয়েছে, যেটা হচ্ছে কি জিনিস, উদ্দীপকের সঙ্গে অন্য উদ্দীপকের সম্পর্ক তৈরি হওয়া, সেটাকে কি বলা হয়, প্রিমিং বলা হয়। যেমন ধরুন আমরা গাভী মানে গরু দেখলাম, দেখলে আমাদের মাথায় কি আসে, দুধের কথা মাথায় আসে, তাই না? কোনো সময় আকাশে মেঘ দেখলাম হয়তো, সঙ্গে সঙ্গে আমাদের অটোমেটিক আমাদের মাথায় কি চলে আসে, যে বৃষ্টির কথা চলে আসে, বৃষ্টি হবে মনে হচ্ছে, তাই না? আকাশে মেঘ দেখলে বৃষ্টির কথা ভাবি আমরা। এইটাই হচ্ছে প্রাইমিং স্মৃতি, অর্থাৎ একটা উদ্দীপক আরেকটা উদ্দীপকের সঙ্গে রিলেট হচ্ছে, একটা জিনিসকে দেখছি আর একটা জিনিসের সঙ্গে আমরা রিলেট করে নিচ্ছি। এগুলো এগুলো তো আমরা কনসিয়াস ভাবে করি না, না, এগুলো নর্মালি চলে আসে, আমরা খুব সচেতন ভাবে এগুলো করছি এরকম না। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে, প্রথমটা প্রেমিং গেল, দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে কার্যপ্রণালীমূলক স্মৃতি বা প্রসিডিউরাল মেমোরি। ধরুন কোনো কাজ করার পদ্ধতি বা দক্ষতার স্মৃতি, কোনো কাজ করার পদ্ধতি বা দক্ষতার স্মৃতি, সেটাকে কি বলা হয়, কার্যপ্রণালীমূলক স্মৃতি বা প্রসিডিউরাল মেমোরি। যেমন ওই যে বললাম যে সাইকেল চালানো বা রান্না করা বা জুতোর ফিতে বাঁধা, এই ধরনের, এটা আমাদের দক্ষতা বা আমাদের যে স্কিল সেটার সঙ্গে যুক্ত। তাহলে যদি বলা হয় যে প্রসিডিউরাল মেমোরি যেটা, বা যেটা কার্যপ্রণালীমূলক স্মৃতি, সেটা কিসের সঙ্গে যুক্ত আমাদের, সেটা অবশ্যই আমাদের স্কিলের সঙ্গে যুক্ত, আমাদের দক্ষতার সঙ্গে যুক্ত, মনে রাখবেন এটা, হ্যাঁ। সেই কারণে কোনো কাজ করার পদ্ধতি বা দক্ষতার স্মৃতি, সেটাকে কার্যপ্রণালীমূলক স্মৃতি বলা হয়। কারণ হচ্ছে সাইকেল চালানো এটা তো একটা দক্ষতা, রান্না করা এটা তো একটা দক্ষতা বা একটা পদ্ধতি, তাই না? সেই জিনিসটা, সেটা কিন্তু আমরা আমাদের মাথায় আছে বলে, আমাদের মনে আছে বলে আমরা পারছি সেটা, সেই দক্ষতা স্মৃতিটা আছে, না থাকলে আমরা সাইকেল চালাতে পারতাম না। বুঝে গেল? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের কনসিয়াসলি সেগুলোকে মনে করতে হয় না বারবার করে। বোঝা গেল? আর থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে যে শর্তায়ন স্মৃতি, যেটা আমাদের শর্তায়ন বা কন্ডিশনিং মেমোরি যেটাকে বলি, অর্থাৎ পুনরাবৃত্তির মাধ্যমে বারবার আমাদের উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে একটা, যদি আমি একটা উদাহরণ বলি যে ধরুন একটা আমাদের পিন আমাদের চোখের কাছে এলো, বা আমাদের চোখের কাছে একটা পোকা চলে এলো, অটোমেটিক আমাদের চোখের পাতাটা বন্ধ হয়ে যায়, তাই না? অর্থাৎ উদ্দীপকের কাজটা করছে সেই পোকাটা, এবং তার প্রতিক্রিয়া হিসেবে চোখের পাতা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এটা কি আমাকে মনে করে করতে হচ্ছে, হচ্ছে না, এটা বারবার পুনরাবৃত্তির মাধ্যমে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক গড়ে উঠছে, তাই এটা অটোমেটিক হয়ে যাচ্ছে। এটাকে কি বলে হয়, এটাকে বলা হয় শর্তায়ন বা কন্ডিশনিং স্মৃতি বলা হয়। আশা করি এই জায়গাটুকু পরিষ্কার তাহলে পরে, যে আমরা এতক্ষণ যেটুকু পড়লাম, যে মেমোরি কাকে বলে, আমাদের মেমোরি জিনিসটা কি, মেমোরির শ্রেণী বিভাগ, কি কি নাম রয়েছে, সমস্ত বিষয়গুলো। এর বাইরে দেখুন, মেমোরি থেকে খুব বেশি কিছু কোশ্চেন আর হওয়ার নেই। এটাকে যদি আপনি ভালো করে বুঝে নেন, ভালো করে নেন, তাহলে পরে কিন্তু আপনার মোটামুটি কাজ মিটে যায়। এরপরে আমি এমসিকিউ আলোচনা করাবো, যেমনটা বলেছি আলোচনা করব। তাহলে পরে এবার আমরা একটুখানি যদি তুলনামূলক বিষয়গুলো দেখে নিই, তাহলে পরে একবার যে কি দেখলাম আমরা, আমরা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী স্মৃতির তুলনা দেখবো। কি দেখেছি, যে স্থায়িত্ব কি, স্বল্পমেয়াদী স্মৃতি যেটা, সেটা 30 সেকেন্ড বা তার কম হয়, এটা আমরা আগেই দেখে এসেছি। এবং দীর্ঘমেয়াদী স্মৃতি দিন, মাস, বছর বা সারা জীবন থাকতে পারে। ধারণ ক্ষমতা স্বল্পমেয়াদী স্মৃতির কি, ধারণ ক্ষমতা কম। আর দীর্ঘমেয়াদী স্মৃতি কার্যত সীমাহীন, তাই না? আমরা অসংখ্য জিনিস মাথায় রাখতে পারি দীর্ঘ সময়ের জন্য, বহু কতজনের নাম আমাদের মেমোরিতে রয়েছে, তাই না? দীর্ঘমেয়াদী স্মৃতিতে রয়েছে, সেই কারণে তার সংখ্যা আমরা গুনে উঠতে পারবো, অর্থাৎ সেটা সীমাহীন একটা ধারণ ক্ষমতা রয়েছে, ক্যাপাসিটিটা তার। ওকে, এরপরে কি, যে এই যে স্বল্পমেয়াদী স্মৃতি, সেটার অন্যান্য আরো কতগুলো নাম রয়েছে, কি বলেছি আমি, কার্যকরী স্মৃতি বলা হয়, প্রাথমিক স্মৃতি বলা হয়, মুখ্য স্মৃতি বলা হয়, মুখ নয় এটা মুখ্য হবে, হ্যাঁ, এটা একটু কারেকশন করে দেবেন, প্রিন্টিং এর মিস্টেক আছে। আচ্ছা, আর দীর্ঘমেয়াদী স্মৃতিকে কি বলা হয়, গৌণ স্মৃতি বলা হয়, হ্যাঁ। এবং এই যে আমাদের স্বল্পমেয়াদী স্মৃতি যেটা রয়েছে, সেটাকে যদি উন্নত করতে হয়, আমাদের কি করতে হবে, আমি বলে এসেছিলাম যে চাঙ্কিং, টুকরো টুকরো করে মনে রাখা, তাই না? চাঙ্কিং তাহলে কার সাথে যুক্ত, স্বল্পমেয়াদী স্মৃতি বা শর্ট টার্ম মেমোরির সঙ্গে। এবং যদি রিহার্সাল বারবার অনুশীলনের মাধ্যমে কোনটাকে আরো ইমপ্রুভ করা যায়, সেটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী স্মৃতি। দীর্ঘমেয়াদী স্মৃতিকে তাহলে পরে ইমপ্রুভ করতে গেলে কি দরকার, রিহার্সাল বা বারবার অনুশীলন। যদি উদাহরণ আমরা দেখি, তাহলে পরে যে ফোনের নাম্বার ডায়াল করা,
তাই না? আমরা যে কোনো র্যান্ডম একটা নাম্বার ডায়াল করি, যখন মনে ডায়াল করি তখন কিন্তু নাম্বারটা মনে রয়েছে, পরে আর মনে থাকে না। কিন্তু আমরা অনেকেই আমাদের খুব কাছের নিকট কারোর নাম্বার, ফোন নাম্বার, বা মায়ের ফোন নাম্বার, বা বাবার ফোন নাম্বার, বা ভাইয়ের ফোন নাম্বার, এরকম কোনো ফোন নাম্বার আছে যেটা আমরা কিন্তু আহ সবসময় আমাদের মনে থাকে। আমরা যখনই মনে করতে যাই সেটাকে মনে করে আমরা সেটাকে ডায়াল করে কিন্তু ফোন করে নিতে পারি। অর্থাৎ সেই জন্য এখানে বলছে নিজের মায়ের ফোন নাম্বার, অর্থাৎ তফাৎটা বোঝা যাচ্ছে। এই হচ্ছে তাহলে পরে দীর্ঘমেয়াদী স্মৃতি এবং স্বল্পমেয়াদী স্মৃতির যে কতগুলো বিশেষ বৈশিষ্ট্য, পুরো জিনিসটাই ইম্পর্টেন্ট। এখানে আমি আর একটু সামারাইজ করে জিনিসগুলোকে যাতে একবার রিভাইজ হয়ে যায় সেই জন্য এখানে এরকম ভাবে আমি রেখে দিয়েছি। এবার দেখুন পরীক্ষার জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ আমাদের, যে স্মৃতির প্রথম বৈজ্ঞানিক অধ্যয়ন কে করেছিলেন? খুব ভালো করে আপনাদের মনে থাকবে, আমি শুরুতেই বলেছি হারমান এবিংহাউস, 1885। যদি আপনাকে জিজ্ঞেস করে স্মৃতিকে সক্রিয় এবং গঠনমূলক প্রক্রিয়া কে বলেছেন? বার্টলেট। আমি বলেছি 1932 সালে, যে এই সংজ্ঞাটা বারবার জিজ্ঞেস করে। এগুলো দেখুন সব কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে, হ্যাঁ। এখানে এরকম কোনো ইনফরমেশন আমি তো আপনাদের দিচ্ছি না যেগুলো থেকে প্রশ্ন হয় না, বা যে অ্যাঙ্গেল গুলো থেকে কোশ্চেন আসে না। ফলে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আপনাদের জন্য, দেখে কিন্তু যেতে হবে। কারণ বর্তমান সময়ে আপনি দেখছেন রিসেন্ট যে পরীক্ষাটাও হলো, সেখানেও কোশ্চেনের ধরন কিন্তু চেঞ্জ হচ্ছে। এবার পশ্চিমবঙ্গে কোশ্চেন কি করবে কেউ জানে না, কেউ বলতে পারে না, কিন্তু আমাদেরকে প্রস্তুত থাকতে হবে পরিষ্কার হিসাব। যা লেভেল তার থেকে 1-2 লেভেল ওপরে আমাদের প্রিপারেশনটাকে নিতে হবে, তবে গিয়ে ভালো স্কোর কিন্তু আমরা করতে পারবো। ফলে সেই হিসাবে সেই লক্ষ্য নিয়ে আমার ক্লাসগুলো। আচ্ছা, থার্ড যে পয়েন্ট আমরা এর আগে দেখেছিলাম ওখানে, এখানে রয়েছে যেটা যেটা সেটা হচ্ছে এপিসোডিক এবং সেমেন্টিক মেমোরি। যেটা এর ধারণা কে দিয়েছিলেন বলেছিলাম? আমি বলেছিলাম টুলভিং দিয়েছিলেন 1972 সালে। বোঝা গেল? আচ্ছা, এসটিএম এলটিএম কে প্রাইমারি ও সেকেন্ডারি মেমোরি বলেছেন কে? বলেছেন উইলিয়াম বলেছেন। এটা 1980 সালে তিনি পরীক্ষা করেছিলেন, আমরা জানি। মানে এসটিএম মানে শর্ট টার্ম মেমোরি, এলটিএম মানে লং টার্ম মেমোরি, হ্যাঁ। এটাকে ভুল করবে না যে এসটিএম কি জিনিস, এলটিএম কি জিনিস, এরকম দেয় কিন্তু, হ্যাঁ। এসটিএম এলটিএম এটা আপনাকে শর্ট ফর্ম দিয়ে সেটা ফুল মিনিংও জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ। তাহলে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, এই বিষয়গুলো কিন্তু একটু ক্লিয়ারিটি রাখবেন, হ্যাঁ। ওয়ার্কিং মেমোরি কাকে বলা হয়? শর্ট টার্ম মেমোরিকে। এটাও আমরা দেখে এসেছি, তাই না? তাহলে পরে ওয়ার্কিং মেমোরি যদি জিজ্ঞেস করে তাকে বলা হয় শর্ট টার্ম মেমোরিকে, বা রিলেটেড কিছু জিজ্ঞেস করে আমরা বলতে পারবো আশা করি এখন। আচ্ছা, ইন্দ্রিয়গত যে স্মৃতিগুলো আমাদের, সেটা সময়কাল হয় হচ্ছে সেন্সরি যেগুলো আমাদের, সেটা হচ্ছে আধা সেকেন্ড থেকে কয়েক সেকেন্ড, তাই না? আমরা এটাও দেখে এসেছি। আচ্ছা, ডিক্লারেটিভ মেমোরি যেটা রয়েছে, এর দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে এপিসোডিক, আর একটা হচ্ছে সেমেন্টিক, অর্থ বা তথ্য, আর একটা হচ্ছে ঘটনা, তাই না? যদি আমাদেরকে সেমেন্টিক মেমোরি বা এপিসোডিক মেমোরি কি ধরনের মেমোরি জিজ্ঞেস করে, ডিক্লারেটিভ মেমোরি, তাই না? আমরা জানবো, অর্থাৎ এক্সপ্লিসিট মেমোরি যাকে বলে, হ্যাঁ। আচ্ছা, আর যেটা ইমপ্লিসিট, একটা জিনিস মাথায় রাখবেন যে ইমপ্লিসিটকে নন ডিক্লারেটিভও বলা হয়, হ্যাঁ। এক্সপ্লিসিটকে যেমন ডিক্লারেটিভ মেমোরি বলা হয়, ডিক্লারেটিভ মেমোরিও বলা হয়, ঠিক আছে। ইমপ্লিসিট মেমোরি যেটা রয়েছে এর অন্তর্গত কি? প্রিমিং রয়েছে, প্রসিডিউরাল মেমোরি রয়েছে, এবং কন্ডিশনিং রয়েছে। তাহলে এই বিষয়গুলো আমরা মোটের উপর আজকের ক্লাসটাতে আলোচনা করব। আমি যেগুলো আলোচনা করলাম এগুলো মেমোরি সম্পর্কে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আমি আগেও যেমনটা বলেছি। যারা আপনারা পুরোটা দেখলেন এগুলোকে নোট ডাউন করুন। যদি মনে হয় যে এই পিপিটিটা দরকার, তাহলে পরে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রামে গিয়ে পিপিটিটা আপনারা কালেক্ট করে নিতে পারবেন। আর যদি মনে করেন, দেখুন আমাদের অনলাইন ব্যাচ অফলাইন ব্যাচ সবই রয়েছে। যদি মনে করেন যে প্রিপারেশনটা একটু সাথে সময় নিয়ে খুব ভালোভাবে আপনি করতে চাইছেন, আপনি যদি মনে করেন যে 130 বা 130+ স্কোর একটা আপনার করা প্রয়োজন আছে, তার জন্য প্রিপারেশন নেবেন, তাহলে পরে কিন্তু আমাদের ব্যাচে যোগ হতে পারেন। সেখানে আপনাকে মেটেরিয়ালস আমরা প্রোভাইড করব, লাইভ ক্লাস প্রোভাইড করব, তার রেকর্ডেড ক্লাস প্রোভাইড করব। সঙ্গে আপনাকে প্রত্যেকটা টপিকের এমসিকিউ মক টেস্ট রয়েছে, এমসিকিউ অসংখ্য এমসিকিউ প্র্যাকটিস রয়েছে। তার সঙ্গে পিওয়াইকিউ যেগুলো রয়েছে, দেখুন রাজ্য টেটার কতগুলো, কিন্তু সেন্ট্রাল যে সিটেট বা আদার স্টেট যেগুলো হয় সেখানকার কোশ্চেন গুলোকে নিয়ে এসে ওই টপিকের ওপর থেকে টপিক ওয়াইজ যে কি হয়েছে, কি কোশ্চেন রয়েছে, সমস্ত কিছু। ফলে প্রিপারেশনের কোনো গ্যাপ থাকার জায়গা থাকবে না, এবং প্রিপারেশন নিতে গেলে সেভাবেই নিতে হবে। যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা মনে করছেন যে হ্যাঁ, যে পরীক্ষাটা আজ হোক আর কাল হোক, দেখুন পরীক্ষা এবছরই হবে, এটা নিশ্চিত থাকুন। কোনো পরীক্ষা না নিলে পরেও টেট আর আমাদের অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের পরীক্ষা হবে, এটা বলে দিচ্ছি আমি। এখানে বলে দিলাম, এটা মাথায় রাখুন। ফলে প্রস্তুতি আপনার যেটা, সেটা যদি কালকে বলে 1 মাসের মধ্যে পরীক্ষা নেয়, আপনি জলে পড়ে যাবেন। ফলে স্বাভাবিকভাবে নিজেকে প্রিপেয়ার রাখুন। অনেকে ভাবে নোটিশ বেরোক তারপরে করবো, নোটিশ বেরোনোর পর 2 মাস সময় পাবেন, নিজেকে রেডি করতে পারবেন না। ফলে সেইভাবে প্রস্তুত করুন। আপনি যদি নিজে পারেন,
নিজে প্রিপারেশন নিন। যদি মনে হয় আমাদের সহযোগিতা প্রয়োজন, আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত কিছু, কোর্স ডিটেলস সব দেওয়া থাকবে। যোগাযোগ করে নেবেন, আপনাদেরকে সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া হবে। আজকের মতো এইটুকু। নেক্সট ক্লাসে এটার এমসিকিউ গুলোকে আমি আলোচনা করব। সকলে পড়াশোনার মধ্যে থাকুন, সকলে খুব ভালো থাকুন।